আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিজিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোরাব সংবাদ শিরোনাম। আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি, আর কোনো পাবলিক পরীক্ষায় অটো পাসের সুযোগ নেই। প্রযুক্তিগতভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দক্ষ জনবল তৈরির আহ্বান, ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে 6 কোটি 80 লাখ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ, শিগগিরই গ্যাভি অ্যালায়েন্সের কাছে কর্মপরিকল্পনা জমা। এবং করোনাকালে বিশ্বে নারীর প্রতি সহিংসতা বেড়েছে 35%, আইন থাকলেও বিচার না হওয়ায় অপরাধ বাড়ছে বলে মন্তব্য। এছাড়াও সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনা নমুনা সংগ্রহ ও পরীক্ষায় ড্রোন ব্যবহারের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। করোনা পরিস্থিতির কারণে আগামী শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নয়, প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে লটারির মাধ্যমে। লটারিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, মহামারীর কারণে 2021-এর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির পন্থা নির্ধারণে ভার্চুয়াল সংবাদ সম্মেলন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, এবার লটারির মাধ্যমে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে অনিয়মের কোনো সুযোগ নেই। এবার করোনা সংক্রমণের কারণে ঠিক একইভাবে গ্রহণ করা হয়তো কঠিন হয়ে পড়বে। এবার স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেমন লটারির স্বচ্ছতা, আমি বিশ্বাস করি যে সেটি আমাদের পক্ষে, সেই লটারির স্বচ্ছতা বজায় রাখা আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা পুরো প্রক্রিয়াটি একেবারে কি পদ্ধতিতে কবে নাগাদ অ্যাপ্লিকেশন হবে, কি হবে, সেগুলো আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের 7 তারিখের মধ্যে জানিয়ে দেব। ফি যা নিতে বলা হয়েছে আমরা তার বাইরে যেন কেউ ফি না দেয়, আমি যেটুকু বলা হয়েছে সেটাই যেন দেয়। সংবাদ সম্মেলনে অটো পাস ও করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ থাকার পরেও টিউশন ফি ও গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ নানা ইস্যু নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন শিক্ষামন্ত্রীকে। এই যে এতগুলো জায়গায় পরীক্ষার্থীরা দৌড়ে বেড়াচ্ছে, সেটা তো একটা বড় একটা খরচ আছে। করোনার কারণে আমরা এই সারা দেশব্যাপী এই এত লক্ষ লক্ষ ভর্তিচ্ছু, তারা সারা দেশব্যাপী গণপরিবহন ব্যবহার করে সারা দেশে ছুটে বেড়াবে, আর আমরা সংক্রমণ কমাবার চেষ্টা করছি। কাজেই আমার যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো তাদের নিজস্ব ভাবেই করবার কথা বলছেন, আমি তাদেরকে আবারও এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমি তাদের কাছে আবারও অনুরোধ করেছি, যদি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে, সমন্বিত পদ্ধতির মাধ্যমে, এবং এই পদ্ধতির মধ্যে এই বিশ্ববিদ্যালয়গুলো সেই পদ্ধতিতে নেতৃত্ব দিতে পারেন, নেতৃত্ব দিয়েই তারা করতে পারেন। মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণেই দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতি পুষিয়ে নিয়ে শিক্ষা ব্যবস্থায় ধারাবাহিকতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রযুক্তিগতভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য দক্ষ জনবল তৈরির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সরকারের লক্ষ্য। ফ্রিল্যান্সারদের জন্য পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, কোনো কাজের জন্য এখন আর শহরে আসার প্রয়োজন নেই, গ্রামে বসে সব সুবিধা পাওয়া যাবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন ফ্রিল্যান্সাররা, কিন্তু কর্মসূত্রে ব্যাংক, বীমা, ঋণ নেওয়ার ক্ষেত্রে কিংবা পারিবারিক সামাজিকভাবেও তাদের কাজের স্বীকৃতি ছিল না। ফ্রিল্যান্সিং পেশাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারের আয়োজন, তাদের জন্য পরিচয়পত্র প্রদান। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এই অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চতুর্থ শিল্প বিপ্লবে লাগবে সব থেকে দক্ষ কর্ম জ্ঞান সম্পন্ন যে লোকবল সৃষ্টি, সেটা যদি আমরা এখন থেকে উদ্যোগ না নিই আমরা কিন্তু পিছিয়ে যাবো। তো আমরা পিছিয়ে যেতে চাই না।
তো আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই। আমরা তাদের সাথে পদক্ষেপগুলি সেভাবে নিতে চাই যে বিশ্ব প্রযুক্তিগতভাবে যতটা এগোবে আমরাও তার সাথে তাল মিলিয়ে চলবো। আর আমি আবারও বলছি যে আমরা জানি আমাদের ছেলে মেয়েরা অনেক অনেক বেশি মেধাবী, খুব অল্পতে তারা শিখতে পারে, শুধু তাদের সুযোগটা সৃষ্টি করে দেওয়া। তো সরকার হিসেবে আমাদের কাজ হচ্ছে সুযোগটা সৃষ্টি করে দেওয়া, সেটাই আমরা দিচ্ছি। অর্থাৎ তথ্য প্রযুক্তিটার সর্বোত্তম ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ হবে, যে বাংলাদেশ মানে আমি বলবো অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে। তথ্য প্রযুক্তি খাতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন গ্রামে বসেই শহরের সুবিধা পাওয়া সম্ভব। আমরা এটাই বলবো যে ফাইবার অপটিক্স কেবলটা পৌঁছে যাচ্ছে, স্যাটেলাইট দেওয়া হয়েছে, আজকে এই ব্রডব্যান্ড পৌঁছানোর ফলে যে সুবিধাটা গ্রাম পর্যায়ে চলে যাচ্ছে। আমরা সবাই কোনো কাজের জন্য শুধু শহরে আসতে হবে না, নিজের গ্রামে বসে শহরের সব ধরনের সুযোগ সুবিধা যাতে পায় সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। এবং সেই জন্য আমি বলেছি যে আমার গ্রাম মানে আমার শহর, সেইভাবে আমরা এটাকে তৈরি করতে চাচ্ছি। সেখানে আমাদের ছেলে মেয়ে সকলেরই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আর এটাই সব থেকে বড় আমাদের কাজ ছিল যে কিভাবে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব, সেটাই আমরা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, এমন তরুণ সমাজ গড়ে তুলতে চাই যারা আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা মহামারীর মোকাবেলায় বাংলাদেশ গ্যাভি অ্যালায়েন্সের কাছ থেকে 3 কোটি মানুষের জন্য 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন পাবে। যে ভ্যাকসিনটি আগে প্রয়োগের অনুমোদন পাবে তা আগামী ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে দেশে আসবে। ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তির মাধ্যমে কেনা আরও 3 কোটি ডোজ জানুয়ারির মধ্যে পাওয়া যাবে বলে আশা করছে সরকার। জাহাদুল বাকি কেকার রিপোর্ট। কোভিড-19 মহামারী রোধে এখনো পর্যন্ত ফাইজার ও বায়োএনটেক, মডার্না এবং অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি 3টি ভ্যাকসিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সফল হয়েছে। এখন এগুলো সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায়। এইসব কর্তৃপক্ষ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাবার পরই ভ্যাকসিনগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অনুমোদন পেলে গ্যাভি অ্যালায়েন্সের মাধ্যমে এদেশের 20% ঝুঁকিপূর্ণ মানুষের জন্য 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন $2 করে দামে পাবে বাংলাদেশ। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনবে আরও 20% মানুষের জন্য 3 কোটি ডোজ। 2 ডোজের এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়বে $4। সিরাম ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিতে আমরা ওখানে 3 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি হয়েছে। তো আমাদের ভ্যাকসিনকোর সাথে যে চুক্তিটা হয়েছে তাদেরকে আমরা বলেছি এটা আমাদের যেখানে এগুলো রাখার সক্ষমতা আছে, যেমন জেলা পর্যায়ে আছে আমাদের, ঠিক আছে, উপজেলা পর্যায়ে আছে, তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে তারা ভ্যাকসিন পৌঁছে দেবে। আরও একটা হচ্ছে যে যদি ওখান থেকেও আবার পাই তখন দেখা যাবে যে আমরা প্রায় 20-40% পিপলকে হয়তো আমরা দিয়ে দিতে পারবো গ্যাভি থেকে যদি পাই, ঠিক আছে। এরপরেও আবার ডিপেন্ড করবে যদি এরকম হয় যে যে প্রযুক্তিটাতে সিরাম ইন্ডিয়া তৈরি করছে এটা যদি আমাদের দেশীয় কোম্পানিগুলো যদি পেয়ে যায়, তারা যদি আনতে পারে, তাহলে আমাদের তো দেশে ভ্যাকসিন তৈরি করার অনেক সক্ষমতা আছে। তারা যদি তৈরি করে তাহলে এটা আরও বেশি অ্যাভেলেবল হবে, আরও বেশি দেওয়া যাবে। সেটা সরকার দিক আর প্রাইভেট সেক্টরের দিক, যেভাবে দিক, সেটা আরও বেশি লোককে এটার আওতায় আনা যাবে। স্বাস্থ্য অধিদপ্তর ভ্যাকসিন নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানায়, মাঠ পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের কর্মপরিকল্পনা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে তা দ্রুতই গ্যাভি অ্যালায়েন্সের কাছে পাঠাবে সরকার। যেভাবে ভ্যাকসিনটা এখন পর্যন্ত কোভ্যাক্সের সিস্টেমে আসার সুযোগ আছে সেটা হলো প্রথমে আসবে 3%, এরপরে 7%, তারপরে 11-20%, $4 পার ডোজ, এবং এটা ট্রান্সপোর্টেশন কস্ট ফ্রম ম্যানুফ্যাকচারার টু বাংলাদেশ, এবং বাংলাদেশে তারাও একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আমাদেরকে এটা সাপ্লাই দিয়ে আসবে। সেরকম একটা পয়েন্ট পর্যন্ত দেওয়ার জন্য $1 করে পার ডোজে তাদেরকে পে করতে হবে। আমরা একটা ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান করছি, যেটা একদম শেষ পর্যায়ে আমরা হয়তো 2-1 দিনের মধ্যে এটা মন্ত্রণালয়ে জমা দিতে পারবো। দেশে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে প্রস্তুতি হিসেবে আগামী মাস থেকে দেশের সংক্রমণ প্রবণ 10টি জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। যেখানে সংক্রমণের মাত্রা এখন বেশি, পজিটিভিটি রেট হাই, এবং যে সমস্ত জেলায় পিসিআর ল্যাব নেই সেই সমস্ত জেলাগুলোকে আমরা প্রায়োরিটি দিব। পরবর্তীতে যে সমস্ত জায়গায় পিসিআর ল্যাব নেই সেই সমস্ত জায়গায় সব জায়গায় অ্যান্টিজেন টেস্ট চলে যাবে, এবং এর পরবর্তী ধাপে আসলে আমাদের সমস্ত হাসপাতালগুলোতেই আমরা অ্যান্টিজেন টেস্ট নিব।
2021 সালের মধ্যে কোভিড-19 ভ্যাকসিন আসার পর মাঠ পর্যায়ে কাজের তদারকির জন্য স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং এডিজির নেতৃত্বে টাস্ক ফোর্স এখন থেকেই প্রস্তুতিমূলক কাজ করছে বলেও জানান সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরো 39 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন 6,487 জন। মৃত্যুর হার 1.43। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,156 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,69,179 জন। সুস্থতার হার 81.29। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,54,146 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,777টি এবং পরীক্ষা হয়েছে 16,001টি। এই সময় শনাক্ত 2,156 জন এবং শনাক্তের হার 13.47। বিশ্বে করোনা ভাইরাসের মোট আক্রান্ত শনাক্ত 6 কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছেন 14,14,000-এরও বেশি। সুস্থ হয়েছেন 4,15,00,000-এরও বেশি মানুষ। ফ্রান্সে করোনার দ্বিতীয় আঘাত কেটেছে জানিয়ে চলতি সপ্তাহ শেষে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দেশটিতে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা 5,000-এর নিচে নেমে আসায় বড়দিন উদযাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে স্বাস্থ্যবিধি মেনে বড়দিনের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ইউরোপে করোনার তৃতীয় আঘাত প্রতিরোধে যাতে লকডাউন না দিতে হয় সে বিষয়ে সতর্ক করেন তিনি। শীতের শুরুতেই করোনায় বিধ্বস্ত গোটা যুক্তরাষ্ট্র। আক্রান্ত আর মৃত্যু প্রতিদিনই বাড়ছে। এই অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলাতেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র আলভি হোসেনের রিপোর্ট। আগেই আশঙ্কা করা হয়েছিল যুক্তরাষ্ট্রে শীতে বাড়বে করোনার প্রকোপ, কিন্তু এত দ্রুতই যে তা ভয়াবহ আকার ধারণ করবে তা ছিল কল্পনার বাইরে। দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় 1,30,00,000। প্রতিদিন গড়ে 2,000 মানুষের মৃত্যুতে নাগরিক জীবনে আজ বুক ফাটা কান্নার প্রতিচ্ছবি। স্বজন হারানোর কষ্ট চাপা দিয়ে প্রতিনিয়ত চলছে নিজেকে করোনা মুক্ত রাখার আপ্রাণ প্রচেষ্টা। এ অবস্থায় আশা দেখাচ্ছে ভ্যাকসিনের সংবাদ। মডার্না এবং ফাইজার দুটো আমেরিকান কোম্পানি তাদের ভ্যাকসিনের রেট 95%-এর উপরে। চিকিৎসকদের দাবি করোনা আক্রান্তদের ভ্যাকসিন দেওয়া শুরু হলে জনমনে ভীতি অনেকটাই কমে আসবে। আমাদেরকে বলা হয়েছে সামনের মাস থেকে আমরা ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে। যারা বিশেষ করে যারা ফ্রন্টলাইনে কাজ করেন, নার্স, ডাক্তার, যারা আইসিইউতে ইমার্জেন্সি রুমে কাজ করেন, প্লাস যারা বয়স্ক এবং যারা অসুস্থ, যারা নার্সিংহোমে আছেন, তাদেরকেও প্রায়োরিটি করে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএর অনুমোদন পেলে ডিসেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগীদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে আশা করা হচ্ছে। আলভি হোসেন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানি বায়োএনটেক তাদের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে অনুমোদন চেয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে জার্মানিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছে বায়োএনটেক। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান হেলাল। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন সংকটাপন্ন অবস্থায়, তখন জার্মানির বায়োনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার সফল ভ্যাকসিন তৈরির সুসংবাদ নিয়ে আসে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদনের জন্য শুক্রবার আবেদন করেছে কোম্পানিগুলো। We will transfer our and could start to provide the first millions of doses of vaccines to the regions where we get an approval on authorization. ডিসেম্বরে জার্মানি 100টি কেন্দ্র থেকে ভ্যাকসিন নেওয়া হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ সহ বেশি তাপমাত্রা সে দেশগুলোতে ভ্যাকসিন পেতে কিছুটা বেগ পেতে হবে বলে মনে করেন বাংলাদেশে এই গবেষক। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে পরিবহন এবং এইটা সংরক্ষণ। যেহেতু এই মুহূর্তে -70°C সংরক্ষণ করতে হয় এবং যেটা খুবই চ্যালেঞ্জিং, সো এই মুহূর্তে আমাদের মতো দেশগুলোর সাধারণ জনগণের কাছে পৌঁছানোটা খুবই দুরূহ। কিন্তু ভবিষ্যতে এবং এটা উইদিন ভেরি শর্ট টাইম উই আর ট্রাইং টু সলভ দ্য প্রবলেম টু গেট দ্য ভ্যাকসিন উইদিন 15 or 20 days in a normal temperature. করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া এই পৃথিবী ভ্যাকসিন আবিষ্কারের ফলে আবার স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
করোনায় প্রায় অচল হয়ে পড়া বিশ্ব অর্থনীতিকে মুক্তির পদক্ষেপ হিসাবে শীঘ্রই কোনো টিকা সকল জনগোষ্ঠীর কাছে সহজলভ্য হবে, সেই প্রত্যাশা সকলের। বায়োনটেক ক্যাম্পাস থেকে হাবিব রহমান হেলাল, মাইন্স, জার্মানি। অন্য বছরের চেয়ে করোনাকালে সারা বিশ্বে নারীর প্রতি সহিংসতা 35% বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইভেন উইমেন। বাংলাদেশে ধর্ষণ, নির্যাতন, অ্যাসিড নিক্ষেপের মতো ঘটনা অনেক বেড়েছে। প্রতিরোধে আইন থাকলেও যথাযথ বিচার না হওয়ায় এই ঘটনাগুলো বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করেন। নারীর প্রতি সহিংসতার প্রতিরোধ দিবসে লালা রওশনের রিপোর্ট। নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা সারা বিশ্বে এখন বড় উদ্বেগের বিষয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে উঠে এসেছে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র। মানুষের জন্য ফাউন্ডেশনের এপ্রিল মাসের এক জরিপে দেখা যায় দেশের 27টি জেলায় 4249 জন নারী পারিবারিক সহিংসতার শিকার হয়েছে। তাদের অনেকেই করোনার সময়ের আগে কখনো নির্যাতনের শিকার হননি। আইন ও সালিশ কেন্দ্রের জরিপে দেখা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 889 জন নারী সংঘবদ্ধ ধর্ষণ সহ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর মৃত্যু হয় 41 জনের। আত্মহত্যা করেছেন অনেকেই। এই 8 মাসে স্বামী নির্যাতনে 163 জন নারীর মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে 66 জন। শারীরিক নির্যাতনে মৃত্যু হয়েছে আরো 55 জনের। অ্যাসিড হামলার শিকার হয়েছেন 17 জন নারী। যখন থেকে কোভিড-19 এর প্রকোপ শুরু হয়েছে পৃথিবীতে এবছরের শুরুর দিকে, তখন থেকেই কিন্তু পাশাপাশি উঠে এসেছে যে কোভিড নারীর জীবনকে কিভাবে প্রভাবিত করছে এবং যা ভাবে প্রভাবিত করছে তার মধ্যে ভায়োলেন্স বেড়ে যাওয়া অন্যতম। যারা সাপোর্ট মেকানিজম হিসাবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু আপনার তাদের মনোযোগ এবং অ্যাক্টিভিটিস গুলো যেহেতু ডাইভার্টেড হয়ে গেছে কোভিড এর দিকে, সেই জন্য সেখানে মনে হয় যে সাপোর্টের জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেছে। বিশ্লেষকরা জানিয়েছেন আইনের যথাযথ প্রয়োগের অভাব ও বিচারহীনতার কারণে নারী নির্যাতন বাড়ছে। আইন বলে হবে না, আইনের জন্য যে সমস্ত অবকাঠামো, যে সমস্ত সাপোর্ট, যে সমস্ত রুল বিধিমালা থেকে আরম্ভ করে সব বিষয়গুলা কিন্তু ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জগুলা, সেই জায়গাটায় কিন্তু আমরা অনেক পিছিয়ে। যেই আইনের ব্যবহার নিতে যায় যেই ধরনের প্রতিবন্ধকতা, সেটার থেকে বের হয়ে আসার মতন ক্ষমতা আমাদের নারীদের নেই, আমাদের শিশুদের নেই। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক দিবসে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পারি প্রতিবাদে জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের উদ্যোগে 16 দিনের কর্মসূচি চলবে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত। আয়োজনে অংশ নিয়ে করোনাকালে নারী নির্যাতনের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের ইউএন প্রেসিডেন্ট কোঅর্ডিনেটর মিয়া সেপো। নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা বাড়ানোর তাগিদ দেন অতিথিরা। প্রতি 3 জনে একজন নারী তার জীবন পরিক্রমায় শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হয়। বেশিরভাগ ক্ষেত্রে তা ঘটে আপনজনদের দ্বারা। সহিংসতার শিকার 40% কম নারী সহায়তা পেয়ে থাকে। বিশ্বে মোট মানব পাচারের 72% নারী ও শিশু। এবার স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আজ স্পোর্টসে আছেন রাহুল রাজ। আছি তার কাছে। রাহুল। রিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আই স্পোর্টসে। দর্শক, আমরা প্রতিদিনই হাজির হই খেলার কোনো না কোনো খবর নিয়ে, অনেকটা হাসতে হাসতে, কিন্তু আজকে আমরা বিষাদগ্রস্ত এক খবর দিয়ে শুরু করব আজকের আই স্পোর্টস। ফুটবলের কিংবদন্তি যিনি হাত দিয়ে গোল করে বলেছিলেন যে তার হাত ঈশ্বরের হাত, সেই ফুটবল কিংবদন্তি আর্জেন্টিনার ফুটবলের মহানায়ক দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। কিছুক্ষণ আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা মৃত্যুবরণ করেছেন 60 বছর বয়সে। দিয়েগো ম্যারাডোনা
তার এই ফুটবল শৈলীর কারণে ফুটবল প্রেমীদের হৃদয়ে থাকবেন সারা জীবন শ্রদ্ধা আর ভালোবাসা কিংবদন্তি ম্যারাডোনার প্রতি। এবার আমরা শুরু করছি আজকের বঙ্গবন্ধু টি-20 কাপের খবর দিয়ে। দেশের ক্রিকেটে আবারও যেন প্রাণ ফিরে পেয়েছে এই বঙ্গবন্ধু টি-20 কাপের, আর আজকের আয়োজনের শুরুতেই থাকছে সেই খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচ। এর পরপরই সন্ধ্যা 6:30টায় খেলবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। একদিন পর পর ম্যাচ হলেও ক্লান্তি তো থাকবেই, সাথে আছে হালকা শীত আর দুপুরের সূর্যের তীব্রতা। বঙ্গবন্ধু টি-20 কাপের প্রথম দিন শুধুমাত্র গাজী গ্রুপ চট্টগ্রাম ছাড়া বাকি 4 দলই খেলেছে। বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম খেলা, তাই আগের দিন পুরো দলকে দেখা গেল মিরপুরের একাডেমি মাঠে। চট্টগ্রামের ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এই দায়িত্ব পেয়েছেন তিনি। যে একটা দলের ক্যাপ্টেন্সি করতে আপনার হাতে অপশন দরকার হয়, সেই অপশনটা আমার হাতে আছে। সো একটা দুইটা বোলার কোনো দিন ক্লিক না করতে পারে, বাট আমার যদি সেটা রিকভারি করার মতন অপশন না থাকে তাহলে আমার জন্য জিনিসটা ডিফিকাল্ট। কালকে খেলা দেখে একটা ক্লিয়ার ধারণা এসেছে যে মাঠের খেলাটাই বেশি ইম্পর্টেন্ট খাতা কলমের চেয়ে। ফাঁকা মাঠে শুধু খেলা দিয়েই উত্তাপ ছড়ানো সম্ভব, অন্তত উদ্বোধনী দিনের 2 ম্যাচ তাই বলছে। সাকিব ফিরেছেন, আশরাফুলের জন্য হতে পারে কামব্যাক টুর্নামেন্ট। সিনিয়রদের কাছে প্রত্যাশা বেশি, নতুনরাও নতুন কিছু করে দেখাবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। মেহেদির পারফরমেন্স আমাদের টিমের জন্য অনেক একটা পজিটিভ থিং আমি মনে করি, পজিটিভ একটা জিনিস, কারণ আমাদের নেক্সট ম্যাচে এটা আমাদের জন্য অনেক হেল্প হবে বলে মনে করি। আর আশরাফুলের এটা যেহেতু তার প্রথম ম্যাচ হয়েছে, ভালো অবস্থায় আছে, আমরা যারা ম্যানেজমেন্ট আছে আমরা মনে করছি ইনশাল্লাহ আশরাফুল নেক্সট ম্যাচে সে ভালো কামব্যাক করবে। বুধবার বাকি দলগুলো ঐচ্ছিক অনুশীলন করেছে। সাকিব তামিমরা ছিলেন না, তরুণদের নিয়েই কাজ করেছেন কোচ। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। আসন্ন বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে হেড কোচ জেমিডের না থাকা দলের পারফরমেন্সে প্রভাব পড়বে বলে মনে করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, জেমিডের না থাকায় কৌশলগত দিক থেকে বাংলাদেশ একটু পিছিয়ে থাকবে, তারপরও ভালো কিছুর আশা করছেন বাফুফে সভাপতি। গত 15ই নভেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ দলের হেড কোচ জেমিডে। কাতারের এগেইনস্টে জেমি হেড কোচ নাই, it will have a lot of impact. এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন, নট দ্য ওপিনিয়ন অফ দ্য প্রেসিডেন্ট, বাট অ্যাজ এ ফুটবলার, অ্যাজ এ কোচ আপনি যে প্রশ্ন আমাকে করলেন, আই থিঙ্ক ইট উইল হ্যাভ লট অফ এফেক্ট, এবং এফেক্টটা নেগেটিভই হবে এই কারণে, বিকজ নেপালের সাথে খেলার যে স্টাইলে খেলা, যে ফরম্যাটে খেলা, কাতারের সাথে ইট ক্যানট বি দ্য সেম ফরম্যাট, ইট হ্যাজ টু বি ডিফারেন্ট ফরম্যাট, ডিফারেন্ট টেকনোলজি, ডিফারেন্ট টেকনিকে খেলা। রিয়ালিটি হলো যে আমি ভালো রেজাল্ট দেখতে চাই এগেনস্ট কাতার, এগেনস্ট স্পেশালি এগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। এই দুটি হলো আমাদের ভাইটাল ম্যাচ, আইদার আমি জিতি বা ড্র করি, এই দুটা ম্যাচ আমি হারতে চাই না। দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়নপ্রাপ্ত ফুটবলারদের নামের তালিকা প্রকাশ করেছে ফিফা। আগামী 17ই ডিসেম্বর 7টি আলাদা বিভাগে পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে বছরের সবচেয়ে দর্শনীয় গোলের পুরস্কার ফিফা পুশকাস অ্যাওয়ার্ডের মনোনয়নপ্রাপ্তদের নামও ঘোষণা করেছে ফিফা। সেরা পুরুষ ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ইএফআর বর্ষসেরা রবার্ট লেভানডস্কি, লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ সহ 11 ফুটবলার। এই তালিকা থেকে সেরা খেলোয়াড় নির্বাচনের ভোটিং কার্যক্রম চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। 11 ডিসেম্বর তালিকা সংক্ষিপ্ত করে 3 নামিয়ে আনা হবে। 17 ডিসেম্বর ঘোষণা করা হবে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ীদের নাম। ফুটবলের আরও খবর, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে রাতে মাঠে নামছে ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ। গ্রুপ বিতে দু দলের কারো অবস্থানই ভালো নয়। 3 ম্যাচে 1 জয় নিয়ে 3 নম্বরে আছে জিনেদিন জিদানের শিষ্যরা। সমান ম্যাচে জয় বঞ্চিত ইন্টার মিলান আছে 4 নম্বরে। আপাতত রিয়ালের আত্মবিশ্বাস প্রথম লেগে বার্নাব্যুতে 3-2 গোলের জয়। তবে সান সিরো স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে কখনোই হারেনি ইন্টার মিলান। এটাই অনুপ্রেরণা ইন্টারের জন্য। দু দলের শেষ 10 গোল ও ম্যানচেস্টার সিটির। রাত 11:55 ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ অলিম্পিয়াকস। এবার ক্রিকেট।
আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্রেগ মার্কেল। শশাঙ্ক মনোহরের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হয়েছেন গ্রেগ বার্কলে 2012 সাল থেকে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে আছেন। 2015 বিশ্বকাপের পরিচালকের ভূমিকাতেও দেখা গেছে তাকে। নতুন ভূমিকার কারণে এখন কিবোর্ডের পদ ছাড়তে হবে তাকে। বার্কলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দ্বিতীয় রাউন্ডের ভোটের পর। গত সপ্তাহে প্রথম রাউন্ডে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে ভোটাভুটিতে বার্কলে এগিয়েছিলেন 10-6 ব্যবধানে, কিন্তু চেয়ারম্যান হতে গেলে 16 সদস্যের বোর্ড থেকে ভোটের প্রয়োজন 11টি। এই রাউন্ডে সাউথ আফ্রিকার কাছ থেকে 11তম ভোটটি পাওয়ার পর নিশ্চিত হয় তার বিজয়। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি রেজিতার কাছে। রাহুল, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এই চুক্তি অনুযায়ী ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্য সুবিধা পাবেন। জানাতুল বাকি কেকার রিপোর্ট। ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশে জার্মান ভিত্তিক ইডব্লিউ ভিলা মেডিকার 21তম ফ্র্যাঞ্চাইজি সেন্টার। ডায়াবেটিস, কিডনি, হার্ট ও লিভারজনিত রোগ ও দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়ে প্রযুক্তি নির্ভর চিকিৎসা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সৌন্দর্য চর্চায় দিচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত অ্যাস্থেটিক সেবা। বিশ্বজুড়ে কোভিড-19 মহামারী পরিস্থিতিতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং জীবনী শক্তির সুরক্ষায় ইডব্লিউ ভিলা মেডিকার সাথে চুক্তি করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আমরা সবাই জানি যে আফটার এই কোভিডের যে ইম্প্যাক্টটা হয়েছে, এটার পরে অ্যাকচুয়ালি উই হ্যাভ স্টার্টেড এ নিউ নর্মাল লাইফ, এবং এই লাইফের আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আমাদের নিজেদের আসলে ওভাবে করে গড়ে তুলতে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে সব কিছু। সো ডেফিনেটলি দিস সার্ভিস উইল এনশিওর আমাদের যারা ভ্যালুড ক্লায়েন্ট আছে ওরা এখান থেকে ডেফিনেটলি উপকৃত হবে। এবং প্রথমবারের মতো ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার করোনা ভাইরাস শনাক্ত করতে দেশে মোবাইল ল্যাব চালু করবে বলে জানান সংশ্লিষ্টরা। মোবাইল ল্যাব যেটা আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে পারমিশন পেয়েছি, যেটা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেখানে মানুষ টেস্ট করতে পারছে না, অনেক জায়গায় আছে যেখানে খুব অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, সেখানে আমাদের এই সার্ভিস আমরা মানুষকে দেবো। আমরা কোয়ালিটিকে কোনো কম্প্রোমাইজ করি না, কোয়ালিটিকে ধরে রাখা এবং মানুষের সার্ভিস সময় মতো দেওয়া। সবাইকে জানাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। অশোক লেলান ডিফাদর বিরতি রয়েছে। বিরতি অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। ইথিওপিয়ায় যুদ্ধাপরাধের আশঙ্কা করছে জাতিসংঘ। 2 সপ্তাহ ধরে সরকারি বাহিনী ও টাইগ্রে পিপলস লিবারেশন জানিয়েছে প্রধানমন্ত্রী আবিই আহমেদ। আত্মসমর্পণের জন্য টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টকে দেওয়ার সময় বুধবার শেষ হয়েছে বলে জানান তিনি। সোশ্যালিস্ট ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। জার্মানিতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষায় ড্রোন ব্যবহার করছে বিভিন্ন ল্যাব। এর ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কম সময়ে জানানো যাচ্ছে করোনা টেস্টের ফল। বিভিন্ন এলাকার বাসিন্দাদের দ্রুত করোনা শনাক্ত করে আইসোলেশনে পাঠানো সহজ হওয়ায় সংক্রমণ থেকে সুরক্ষা পাচ্ছে অন্যরা। অ্যাপসে পরিচালিত এসব ড্রোন স্বয়ংক্রিয়ভাবে গন্তব্যস্থল থেকে নমুনা নিয়ে ল্যাবে ফিরে আসে। একেবারে চার্জে নমুনা সংগ্রহ করতে পারে প্রায় 40টি। ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ম্যাটারনেটের উদ্ভাবিত এই প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকার অন্যান্য ল্যাব ও হাসপাতালেও। ভবিষ্যতে ড্রোনের তাপমাত্রা নিয়ন্ত্রিত বক্সে করে দ্রুত ভ্যাকসিন সরবরাহের বিষয় নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 28 পয়েন্ট বেড়ে 4861 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 342টি কোম্পানির 602 কোটি 74 লাখ টাকা শেয়ার মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 68 কোটি 30 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 142টি, কমেছে 109টির এবং অপরিবর্তিত রয়েছে 91টি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রাম সংবাদ।
সরকারকে টেনে নামাতে গিয়ে বিএনপি নিজেই রশি ছিঁড়ে পড়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুজিব বর্ষ উদযাপনে চট্টগ্রাম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি তখন নানামুখী ষড়যন্ত্রে ব্যস্ত। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মুক্তার হোসেনের সভাপতিত্বে সভায় অনলাইনে যোগ দেন কেন্দ্রীয় সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট বাসেত মজুমদার এবং অন্যরা। গতকাল দেখলাম বিএনপির কয়েকজন নেতা বক্তব্য দিয়েছেন, এই সরকারকে টেনে নামিয়ে ফেলতে হবে। আমাদেরকে আমরা প্রায় ওনাদের টেনে নামানোর হুমকির মধ্যে প্রায় এক যুগ ধরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। আর আমরা 2009 সালে সরকার গঠন করার মাসখানিকের পর থেকে তারা আমাদেরকে টেনে নামানোর চেষ্টা করে যাচ্ছেন। আমাদেরকে টেনে নামাতে গিয়ে তারাই রশি ছিঁড়ে নিচে পড়ে গেছেন। পুবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। কয়েক দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে নেত্রকোনায় এবার রবি শস্য আবাদে জোর দিয়েছেন কৃষক। করোনায় 2 মৌসুমের ক্ষতি পুষিয়ে ওঠার আশা করছেন তারা। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছে। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্র সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নেত্রকোনায় রবি শস্য আবাদের লক্ষ্য রয়েছে 4772 হেক্টর জমিতে। আশ্বিনের বন্যা ও করোনার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষক তাকিয়ে আছেন রবি ফসলের দিকে। 50 কাঠা জমি লাউ লাগাইতাছি, আমি আশা করতেছি 15,000 লাভ হইব। আর 50 কাঠা জমি কল্লা লাগাইতাছি, 50 কাঠা জমি আলু লাগাইছি, পেঁয়াজ লাগাইছি। ফসলের সঠিক মূল্য পেতে এবং ক্ষতির হাত থেকে বাঁচতে হিমাগার স্থাপনের দাবি কৃষকের। আশা করি যদি দাম ভালো থাকে, সরকার যদি আমাদের একটু নজর দেয়, তাহলে মনে করেন যে আপনারা একটু লাভবান হতে পারি। 90 কাঠার মধ্যে আমরা আশা করতেছি প্রায় 8 লক্ষ টাকার মতো আমদানি আসতে পারে। এর মধ্যে আপনার খরচ যাবে প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা। কৃষি বিভাগ বলছে, বন্যায় জমিতে পলি পড়ায় এবার ফসলের ভালো ফলন পাওয়া যাবে। করোনা কারণে অনেক কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের পরপর 3-4 বার বন্যায় কৃষকের ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষায় নেওয়ার জন্য কৃষক মাঠ পর্যায়ে এখন অত্যন্ত দ্রুত গতিতে এবং উদ্দীপনা নিয়ে তারা মাঠে কাজ করছে। সারা বছরের জন্য এই সংরক্ষণের জন্য আমাদের কোল্ড স্টোরেজ নাই। যদি একটা কোল্ড স্টোরেজ এখানে থাকতো, তাহলে কৃষকরা সারা বছর তাদের পণ্যের উপযুক্ত মূল্য পাইতো এবং কৃষকরা লাভবান হইতো। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কথাও জানাচ্ছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উত্তরের সবচেয়ে বড় বনভূমি দিনাজপুরের ধর্মপুর শালবন। তবে ভূমিদস্যুদের কবলে বেদখল হয়েছে বনের অনেক জমি। গাছ কেটে নিয়ে যাচ্ছে করাতকল সিন্ডিকেট। প্রায় বন্যপ্রাণী শূন্য হয়ে যাচ্ছে বনাঞ্চল। বনটি রক্ষায় জাতীয় উদ্যান ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা। দিনাজপুর থেকে শাহ আলম শাহের রিপোর্ট। 2730 একর এলাকা জুড়ে বিস্তৃত দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবন। পত্রঝরা শালবনে জামরুল, তরুল, শিলকরাই শিমুল, মিনজিরি সেগুন, গামার, ঘোড়ানিম, সোনালু, গুটি জাম, হর্তকি, বয়রা, আমলকি, দেবদারু সহ অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও লতাগুল্ম রয়েছে। বাঘ, ভাল্লুক, নীলগাইয়ের মতো প্রাণী হারিয়ে গেলেও বনবিড়াল, খরগোশ, শেয়াল, সাপ, বেজি এবং শকুন সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে এই বনে। বহু রকমের পশু জানোয়ার ছিল আর কি। এখন তো আর এগুলা কিছু নেই, একদম এখন গাছের পাতগুলো পর্যন্ত থাকে না। চারিপাশে লোকজন হয়ে গেছে বনের, যার কারণে আর কিছু আদিবাসী আছে এগুলো মেরে মেরে খেয়ে নেয়। বনের ভিতর দিয়ে বয়ে চলা নোনা নদী ও দিঘি উদ্যানটিকে করেছে বৈচিত্র্যময়। এখানে যদি ইকো ট্যুরিজম করা হয়, বিভিন্ন দূরান্ত থেকে অনেকে এখানে দেখতে আসবে, এখানে অনেক সুযোগ সৃষ্টি হবে। এলাকাবাসী দ্রুত দাবি করছে যে আমাদের এটা ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে এবং জাতীয় উদ্যান ঘোষণা করা হবে। জাতীয় উদ্যান হলে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে এবং এলাকার মান
বৃদ্ধি পাবে। তবে বনজ সম্পদ চুরি ও ভূমি বেদখল হওয়ায় গহীন অরণ্য ও এর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। ইকো ট্যুরিজমের ক্ষেত্রে ধর্মপুর জাতীয় উদ্যান একটি বিশাল ভূমিকা রাখতে পারে। শালবন বিস্তৃত এই ধর্মপুর জাতীয় উদ্যান হিসাবে আমরা প্রস্তাবনা দিয়েছি এবং খুব শীঘ্রই হয়তো আমাদের এই জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা আসবে। স্থানীয়রা বলছেন, কঠোর আইনের প্রয়োগ ও বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর মাঝে সচেতনতা তৈরি করতে না পারলে জাতীয় উদ্যান ঘোষণার ফল পাওয়া যাবে না। এই শালবনটিতে অপার বিনোদন কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই শালবনটিকে জাতীয় উদ্যানে রূপান্তর করা হোক এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা। দিনাজপুরের ধর্মপুর শালবন থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে শরীয়তপুরের নড়িয়ার পণ্ডিতসার বাজার এবং ফেনীর ফাজিলপুরের বটতলী বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পণ্ডিতসার বাজার উপশাখা ও বটতলী বাজার উপশাখা চালু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখা দুটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেদ মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক এবং অন্যরা। আবার অশোক লেলেন জি ফর অটোস বিরতি, ফিরে এসে যা দেখবেন। নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে সন্দেহভাজন 2 ডাকাত নিহত, আহত অবস্থায় সন্দেহভাজন একজনকে আটক। বেক সরষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এই পর্যন্ত এটা তোর